কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘর থেকে বের হওয়া, কারণ বাইরে ভাইরাস আক্রান্ত বিপুল সংখ্যক মানুষ আক্রমণের অপেক্ষায় দাঁড়িয়েছিল। তখন সুয়েন ব্যাখ্যা করল যে আক্রান্তরা আর আগের মতো নেই, তারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং পিঁপড়ের মতো শুধু কণ্ঠস্বরের মাধ্যমে নয়, একটি বিশেষ আঠালো পদার্থের মাধ্যমেও একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এটাই ছিল তাদের দুর্বলতা। ভুল তথ্য পেলে তারা সহজেই প্রতারিত হতে পারত। কিন্তু প্রশ্ন ছিল কিভাবে। অধ্যাপক ব্যাখ্যা করেন যে তাদের মধ্যে একজনকে বাইরে গিয়ে সংক্রমিতদের কাছাকাছি মানুষের গন্ধ ছড়াতে হবে। অন্য সংক্রমিত ব্যক্তিটি মানুষদের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই বাকিদের স্থির হয়ে দাঁড়িয়ে নিজেদের গায়ে অন্য একটি গন্ধ ছিটিয়ে দিতে হবে। তখন সংক্রমিতরা তাদের মানুষ হিসেবে চিনতে পারবে না। কিছুক্ষণ নীরব থাকার পর ডং ডিং ডং নামের এক বৃদ্ধ এগিয়ে এসে বলেন যে তিনি এই কাজটি করবেন। প্রথমে সবাই তার বয়সের কারণে তাকে গুরুত্ব দেয়নি, কিন্তু তিনি হেসে ব্যাখ্যা করলেন যে জীবনে তিনি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ছিলেন এবং অনেক পদক জিতেছিলেন। এরপর সবাই একটি দলীয় চার্টার তৈরি করলো, যাতে তারা বাইরে থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। দাদু নিজের গায়ে সুগন্ধি মেখে দরজা খুলে বাইরে গেলেন এবং তারপরে সেই সাহসী বৃদ্ধরা অলৌকিক ঘটনা শুরু হলো। তারা সংক্রমিতদের মিথ্যা তথ্য দেয়, তারা বাকিরাও নিজেদের গায়ে বিভিন্ন সুগন্ধি মাখলো। পরিকল্পনাটি সফল হলো। যখন তারা দরজা খুলে নিশ্চুপ হয়ে দাঁড়ালো, জম্বিরা তাদের চিনতে পারল না। সংক্রমিতরা নিজেরাই তাদের সঙ্গীদের কাছে একই মিথ্যা তথ্য পৌঁছে দিতে শুরু করে। এই সুযোগে সবাই নিরাপদে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই ভল্ডর হঠাৎ পিছলে গিয়ে সরাসরি জমিদের মধ্যে পড়ে গেল। আরও পুরো পরিকল্পনাটাই ভেস্তে গেল। আবারও সবাই জমিদের সাথে লড়াই করতে বাধ্য হয়। অনেক কষ্টে তারা কোনো মতে পালিয়ে দ্রুত লিফটে ঢুকে পড়ে। তারপর তারা সুয়েনকে খুঁজতে সোজা তৃতীয়তলার দিকে গেল। বিল্ডিং এর বাইরে প্রফেসর গঙ্গা গবেষণা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথে তিনি খবর পেলেন যে একই ভাইরাসে তার স্বামী প্রফেসর হান মারা গেছেন। বিল্ডিং এর ভিতরে ফিরে এসে সবাই অবশেষে সুজনকে খুঁজে পেল, যে তৃতীয়তলার একটি ঘরে তালাবদ্ধ ছিল। তারপর বুবু পুলিশ অফিসার উজানকে বলল যে সংক্রমিতদের অবিলম্বে নির্মূল করা উচিত, কিন্তু উজান পরিষ্কারভাবে বললেন যে তারা রোগী, শত্রু নয় এবং তাদের বাঁচানো দরকার। ঠিক তখন ইউসুফ সবাইকে মনে করে দেয় যে সুয়েনকে প্রথমে ছাদে নিয়ে যেতে হবে, যাতে উদ্ধারকারী দল তাকে সহজে উদ্ধার করতে পারে। ইতিমধ্যে প্রফেসর গঙ্গা ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন। একজন অধ্যাপক তাদের জানান যে নিরাপত্তা দল প্রস্তুত এবং তারা সুয়েনকে নিরাপদে তার গবেষণাগারে নিয়ে যাবে। ভবনের ভিতরে সবাই সুজনকে নিয়ে 30 তলার দিকে এগোতে শুরু করে। কিন্তু লিফটে ওঠার সময় সুগন একটি কৌশল দেখালো। সে বয়স্ক ডংডিং এর প্রশংসা করে তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল এবং এই সুযোগে পালিয়ে গেল। সবাই তাকে অনুসরণ করে তৃতীয় তলায় পৌঁছালো, কিন্তু সেখানকার দৃশ্য সবাইকে হতবাক করে দেয়। পুরো তলাটা জমিদের বড় ছিল, বেরোনোর কোনো উপায় ছিল না। অবশেষে সবাই নিরাপদ কক্ষে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে তারা জানতে পারলো সুয়েন কোথাও পালিয়ে গেছে। প্রফেসর কাং তার সোয়েটার দল নিয়ে সুয়েন এর গবেষণাগারে এসে পৌঁছালেন। সেখানকার দৃশ্য সবাইকে হতবাক করে দেয়। গবেষণাগারের ভিতরে কয়েক ডজন বানর উপর বিপজ্জনক পরীক্ষা চালানো হচ্ছিল এবং তারা সবাই পাথরের মতো নিশ্চল এবং দাঁড়িয়েছে। কিন্তু তারপর 1 নম্বর বানরটা তার কাছে থেকে পালিয়ে যায়। সে হঠাৎ দলের একজন সদস্যকে আক্রমণ করে। এরপর বাকি বানরগুলো একে একে ফেটে পড়ল এবং বাকি সবাইকে আক্রমণ করে। তারপর তাদের মধ্যে একজন মারা গেলে তারা হঠাৎ শান্ত হয়ে গেল এবং জমে গেল। এটা থেকে প্রফেসর গং একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলেন। এই ভাইরাসকে থামানোর একমাত্র উপায় হলো প্রথম সংক্রমিতকে হত্যা করা। তারা মারা গেলে ভাইরাসকে থামানো যাবে। এদিকে বিল্ডিং এর ভিতরে সবাই সিসিটিভি কন্ট্রোল রুমে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু সে একই বিবর্তিত বিপজ্জনক জম্বিরা পথে ঘুরে বেড়াচ্ছিল। সবাই খুব সাবধানে এগোচ্ছিল। তারপর বন্ডল আরেকটি ভুল করে, তার পায়ের নিচে কিছু একটা পড়লো, যার ফলে শব্দ হলো। জম্বিরা প্রায় তাদের দেখে ফেলছিল, কিন্তু কোন রকম ভাবে সবাই পালিয়ে গেল। অবশেষে তারা সিসিটিভি রুমে পৌঁছালো। সেখানে পৌঁছে সুজুংয়ের হঠাৎ সুয়েংয়ের বলা একটি কথা মনে পড়লো। সে বুঝতে পারলো যে সুয়েং তার চোখের মাধ্যমে সংক্রমিত মানুষদের সাথে যোগাযোগ করতে পারে। তারপর সিসিটিভিতে সে সুজুংকে একটি ঘরের জম্বির মতো দেখতে কাউং এর দিকে এগিয়ে যেতে দেখলো, কিন্তু সে কাছে যেতেই কাউং হঠাৎ তাকে কামড় দিল। এরপর হুইংও সবাইকে সুয়েং এর নিয়ে আসতে বলল। সে সিসিটিভি রুম থেকে সবাইকে পথ দেখাবে। বাদ হয়ে হাং সুক তার বোনকে পিছনে ফেলে অন্যদের সাথে তৃতীয় তলায় গেল। অনেক চেষ্টার পর তারা অবশেষে সুয়েংকে ধরে ফেললো, কিন্তু তারপর সে তার চোখ দিয়ে জম্বিদের ইশারা করলো আর সব জম্বিরা তার দিকে এগিয়ে এলো। সবাই তাড়াতাড়ি একটা ঘরে লুকে পড়লো। তারপর সে সুজুং বুদ্ধি করে সুয়েং এর চোখ বন্ধ করে দিল। তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জম্বিরা তাদের অবস্থান দেখতে পেল না। সবাই শুধু চ্যাটের মাধ্যমে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। সবাইকে চতুর্থ তলা মেশিন রুমে যেতে হবে, কিন্তু তার হিউংহোর মনে পড়লো যে হিউংহো এখনো কন্ট্রোল রুমে একা আছে। সে বলল আমাদের ফিরে গিয়ে তাকে উদ্ধার করা উচিত। ঠিক তখনই হিউংজু পুলিশ অফিসার ইচ্ছাকৃতভাবে সুয়েংকে হিউংয়ের অবস্থান জানিয়ে দিল। সুয়েং সাথে সাথে কন্ট্রোল রুমে আক্রমণ করার জন্য জম্বিদের পাঠিয়ে দিল। হিউং সো সবাইকে তার বোনকে বাঁচানোর জন্য অনুরোধ করলো, কিন্তু কেউ সাহায্য করলো না। একাই রওনা দিল। এটা দেখে সে একজন উজাংয়ের পিস্তলটা ছিনিয়ে নিল এবং অন্যদের তাকে সাহায্য করতে বাধ্য করলো। এদিকে হিউং হি বুঝতে পারলো যে তার বেঁচে থাকা এখন কঠিন। সে তার ভাইকে নিজেকে বাঁচানোর জন্য বলল এবং সিসিটিভি ব্যবহার করে সবাইকে নিরাপদে নিয়ে গেল।
কিন্তু এর কিছুক্ষণ পরে সে একটি জম্বিতে পরিণত হয়। এরপর ইউসু হো চ্যাটে সবাইকে জানাও যে তার বোনকে জম্বি বানানোর জন্য সে হুংসের উপর প্রতিশোধ নেবে। এদিকে প্রফেসর গং মতির সাথে দেখা করলেন। মতির সমস্ত সংক্রমিত ব্যক্তিদের নির্মূল করার সিদ্ধান্ত নিলেন। তবে প্রফেসর গং ব্যাখ্যা করলেন যে যদি প্রথমে সংক্রমিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তাহলে ভাইরাসটি নিজে থেকে থেমে যেতে পারে। একথা শুনে মন্ত্রী তার লোকদের অবিলম্বে সংক্রমিত ব্যক্তিকে খুঁজে বের করার আদেশ দিলেন। এদিকে ইয়ং সিউর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তার প্রতিটি জম্বিকে আক্রমণ করতে শুরু করলো। সে লাউড স্পিকারে উজাং এবং অন্যদের অবস্থান প্রকাশ করে দিল। এই কথা শুনে সুজন তাদের দিকে জম্বি পাঠাতে লাগলো।